প্রিয় রাগিনী পর্ব সংখ্যা ১২। লেখনীতে লামি ইসলাম সাম্মিম। সমস্ত কাজ শেষ করে দুপুরে বাড়ির কর্ত্রীরা ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে আছে। বেলা গড়িয়ে বিকেল হয়ে আসছে। এর মাঝে খবর এলো খানবাড়ি থেকে। সবাই তাড়াহুড়ো করে দৌড়ে গেল খানবাড়ি। অফিস থেকেও তাড়াহুড়ো করে বাড়ির কর্তারা ফিরে এসেছে। খানবাড়ি আর ইসলাম বাড়ির সবাই অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে সামনের দিকে। তাদের বিশ্বাস হচ্ছে না তারা সত্যি দেখছে। পিছনে হামিদা, সাফওয়ান, মাহির, তাইব, তৈবা, লামিয়া, লাবিব, জাহিদ, আরিফ, রাশেদ, শারমিন, হাফসা, ফারিয়া সবাই মিটমিট করে হাসছে। আর সবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে লামহা এবং আবির। আমি লামাকে ভালোবাসি, তাই বিয়ে করে ফেলেছি, বেশ নিচু স্বরে বলল আবির। তুমি ওকে কবে থেকে ভালোবাসো? বেশ গম্ভীর কণ্ঠ শোনালো আমির সাহেবের। সেই ছোট্টবেলা থেকেই ভালোবাসি বাবা। আবির শান্ত চোখে বাবার দিকে তাকিয়ে উত্তরটি দিল। আমির সাহেব গম্ভীর গলায় বলল, ভালোবাসা সেটা বেশ ভালো কথা, কিন্তু আমাদের একবার জানালে না কেন? আর এমন কি বা হয়েছে যে তোমরা বিয়ে করেছো? আবির মাথা তুলে তাকাতে পারল না। তারপরও শুকনো ঢোক গিলে জিভ ভিজিয়ে নিয়ে ধীরে করে বলল, বাবা, ও এত পাওয়ারের চশমা পরে, আমার ভালোবাসা দেখতে পায় না, তাই বিয়ে করে ফেলেছি ভালোবাসা দেখাতে। ছেলের এমন কথা শুনে আমির সাহেব ছোট ছোট চোখ করে তাকিয়ে রইল। তারপর গম্ভীর স্বরে বললেন, বিয়ে করার পরও যদি তোমার ভালোবাসা না দেখে তখন কি করবে? আবির হেসে বলল, এখন থেকে আমার কাছে থাকবে বাবা। রাতে একবার, দিনে একবার ভালোবাসা খাওয়াবো ওকে। তখন দেখবো চশমা ছাড়াই ভালোবাসা দেখতে পাবে। ছেলের এমন বেহায়া কথায় আমির সাহেব বিরক্ত হলেন, তাকিয়ে রইলেন গম্ভীর চোখে। তারপর মাথা নিচু করে তাকালো লামহার দিকে। মা, ও কি তোমাকে ভালোবাসে নাকি জোর করছে বিয়ের জন্য? লামা ধীরে ধীরে মাথা তুলে তাকালো সবার দিকে, তারপর মাথা নাড়িয়ে বলল। তারপর আবিরের চোখে তাকিয়ে একবার হামিদ সাহেবের দিকে তাকালো, তারপর হাত ধরে মাথা নিচু করে গলা ভঙ্গিমা করে বলল, বাবা, তুমি আমাকে ভুল বোঝো না, আমি না বলে বিয়ে করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দিও। বাবা, তুমি একদিন বলেছিলে যে মানুষটি তোকে সত্যি ভালোবাসবে, তুই তাকেই বিয়ে করে নিস। তারপর আবিরের দিকে আঙুল তুলে বলল, দেখো বাবা, এই মানুষটা আমাকে ভালোবাসে। হ্যাঁ বাবা, এই মানুষটা আমাকে ছোট্টবেলা থেকেই ভালোবাসে, কোনোদিন মুখ ফুটে বলেনি, সবসময় চেপে রেখেছে নিজেকে। আমি বুঝতাম সবই, কিন্তু ভান ধরতাম। তবে আজ যখন সে বলল আমাকে ভালোবাসে, আমি ওকে বলেছিলাম প্রমাণ দিতে। তার প্রমাণ হিসেবে সে আমাকে বিয়ে করে ফেলেছে। এখনকার দিনে তো মানুষ বিয়ের নামে আশ্বাস দিয়ে পালিয়ে যায়, কিন্তু এই মানুষটা বিয়ে করে আমাকে পাশে দাঁড়িয়ে ছিল। বাবা, আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। ভুল হয়েছে শুধু একটাই, তোমাদের কাউকে না জানিয়ে করেছি। এখন তুমি আমাকে যে শাস্তি দিবে আমি সেটা মাথা পেতে নিতে রাজি। লামহার কথা শুনে চারপাশে নিস্তব্ধতা যেন আরো চুপচাপ হয়ে গেল, সবাই ওর দিকে তাকিয়ে। হামিদ সাহেব এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রাখলেন। ছেলে হয়ে নিজের মাকে কিভাবে শাস্তি দিতে হয় সে খুব ভালো করে জানে। লামহা মাথা তুলে ছলছল চোখে তাকালো বাবার দিকে। হামিদ সাহেব হালকা হেসে ফেললেন। তিনি জানে তার মেয়ে তিন রকম। বড় মেয়ে বেশ নরম স্বভাবের, মেজো মেয়ে গম্ভীর, আর ছোট মেয়েটা খুব চঞ্চল। কিন্তু লামহা শক্ত মনের মেয়ে, কষ্ট পেলেও চোখে পানি ফেলে না সে। আজ সেই মেয়ের চোখের পানি তিনি দেখলেন। হামিদ সাহেব আমির সাহেবের দিকে তাকালেন। আমির সাহেব গলা খাকারি দিয়ে বললেন, আমার তো কোনো মেয়ে নেই হামিদ ভাই, আমি চাই আমার মেয়ের শূন্যতা তোমার মেয়ে পূরণ করুক। তুমি আমাকে তোমার মেয়েকে ছেলের বউ হিসেবে দিয়ে দাও। তুমি আমার মেয়ে, আমি চাই তুমি সারা জীবন এই খানবাড়ির মেয়ে হয়ে থাকো। আর হ্যাঁ, এই বিয়ে নিয়ে আর কোনো আপত্তি নেই কারো। সবাই একসাথে হেসে বলল। হামিদ সাহেবও মুচকি হাসলেন। আমারও কোনো আপত্তি নেই, বললেন হামিদ সাহেব। আজ থেকে কিন্তু নতুন সম্পর্ক তৈরি হলো, আমরা বেয়াই হয়ে গেলাম, বলে হেসে উঠলেন। শফিউর খান পাশে থেকে বললেন, আমি চাই ইসলাম বাড়ির দুই মেয়েকে বেশ ধুমধাম করে এই বাড়িতে নিয়ে আসতে, বাড়ির বউ করে। সামনের সপ্তাহে বিয়ের তারিখ ঠিক করা হোক। বাড়ির লক্ষ্মীদের আমরা দেরি করবো না ঘরে তুলতে। আনিসুর সাহেব বন্ধুর কথায় সম্মতি জানায়। সবাই মিলে সামনের সপ্তাহ ঠিক করে বিয়ের তারিখ হিসেবে। লামাকে নিয়ে ইসলাম বাড়ির বাইরে খানবাড়ি থেকে বেরিয়ে গেল সকলে। আবির ভুরুকুচকে বলে উঠল, আমার বউকে ওরা নিয়ে যাচ্ছে কেন? আমির সাহেব বলল, হ্যাঁ, বিয়ের আগ পর্যন্ত লামা ওদের সাথেই থাকবে। আবির গাল ফুলিয়ে বলে উঠল, কেন? আমার বউ আজ আমার সঙ্গে থাকবে, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। আমার সবচেয়ে বড় কথা, আজ আমাদের ফার্স্ট নাইট, মানে বাসর রাত। আজ লামা ওদের বাড়ি থাকবে কেন? ছেলের এমন বেহায়া কথায় আমির সাহেব হতভম্ব হলো, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাড়ি ছোটরা মিটমিট করে হেসে চলেছে এখনো। লামহার রাগী চোখে তাকালো আবিরের দিকে।
আবির গম্ভীর গলায় বলল, বড়রা যে সিদ্ধান্ত নিয়েছে তাই হবে, বলেই চলে গেল। ইসলাম বাড়ির সবাই নিজেদের বাড়ির পথে রওনা হলো। তা দেখে আবির মুখ ভোতা করে নিজের রুমে চলে গেল। রাত পাই গভীর। বাড়ির সকলে ঘুমে কাদা। হঠাৎ কিছু শব্দে ঘুম ভেঙে গেল লামিয়ার। চোখ খুলে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো শব্দটা কোথা হতে আসছে। বিছানা থেকে উঠে এক পা দুপা করে বাড়ির রুমের দরজা খুলে কালো হুডি পরা কেউ তার উপর ঝাঁপিয়ে পড়লো। হঠাৎ এমন হওয়ায় লামিয়া তার তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। কালো হুডি পরা মানুষটা আচমকা লামিয়ার গলা টিপে ধরতেই লামিয়া ছটফট করে উঠল। অন্ধকারে মুখ ঢাকার কারণে হুডি পরা মানুষটিকে দেখা যাচ্ছিল না, শুধু চোখ দুটো জল করছিল। হুডি পরা মানুষটা তার পকেটে হাতড়ালো, ছুরি বের করলো। লামিয়ার গলায় ধরে এক টান দিতেই গলা থেকে গলগল করে রক্ত বেরিয়ে এলো। লামিয়া ঘুম থেকে উঠে বেশ চিৎকার করে উঠল। শুভ্র পাশ থেকে ধরফরিয়ে লামিয়া বলে ঘুম থেকে চিৎকার করে উঠল শুভ্র। পাশ থেকে রাশে ধরফর করে ঘুম থেকে উঠে বলল, কি হয়েছে শুভ্র? শুভ্র শরীর ঘেমে অবস্থা খারাপ, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। শুকনো গলায় ঢোক গিলে নিল অনেক কষ্টে। রাশেদ পাশে থেকে পানি নিয়ে শুভ্রের দিকে দিতেই শুভ্র দ্রুত পানিটা পান করলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ভোর 4টা বাজে। রাশেদ শুভ্রের মুখের দিকে তাকিয়ে বলল, খারাপ স্বপ্ন দেখেছিস? শুভ্র মাথা নাড়িয়ে জানালো, হ্যাঁ। রাশেদ শুভ্রের মুখ দেখে বুঝতে পারলো তার বোনকে নিয়ে কিছু দেখেছে, তাই শুভ্রের কাঁধে হাত রেখে বলল, দেখে আসবে একটু। শুভ্র রাশেদের দিকে চোখ তুলে তাকালো। তা দেখে রাশেদ হেসে বলল, যা দেখে আয়, অনেক লাগছে তোকে, অস্থিরতা কমবে। শুভ্র আর কিছু না বলে টেবিলের ড্রয়ার থেকে একটা এক্সট্রা চাবি নেয়, একটা মলম নেয়, দ্রুত দরজা খুলে বেরিয়ে যায় লামিয়ার রুমের দিকে। লামিয়ার রুমের দরজার সামনে সে আস্তে করে লক খুলে ভেতরে প্রবেশ করে, দরজা লাগিয়ে দিল। রুম পুরো অন্ধকার, বাইরে থেকে ভোরের আলো আসছে। লামিয়া কোলবালিশ ধরে গম্ভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। রুমে পিন করছে নীরবতা। শুভ্র ধীর পায়ে লামিয়ার পাশে এসে বসলো। এলোমেলো চুলগুলো মুখে এসে পড়ছিল। শুভ্র আলতো হাতে চুলগুলো সরিয়ে দিতে লামিয়া নড়ে চড়ে উঠে কোলবালিশটা আরো শক্ত করে জড়িয়ে ধরলো। শুভ্র তা দেখে হাত সরিয়ে হিংসে চোখে কোলবালিশের দিকে তাকালো। কত বড় সাহসী কোলবালিশের, তার ব্যক্তিগত জিনিসের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। এই কোলবালিশের একটা ব্যবস্থা করতে হবে বলে লামিয়ার দিকে তাকালো। আমার ঘুম হারাম করে দেখো সুন্দরী কি সুন্দর ঘুমাচ্ছে। হঠাৎই চোখ গেল তার গালের সকালের থাপ্পড়ের কারণে কালচে দাগটায় স্পষ্ট হয়ে আছে এখনো। তা দেখে বুক ভার হয়ে গেল শুভ্রর। লামিয়ার গালে হাত বুলিয়ে দিয়ে মাথার নিচে আলতো করে একটু চুম এঁটে দিতেই লামিয়ার ঠোঁটের কোণে জায়গাটায় আঙুল বুলিয়ে দিল। ফিসফিস করে বলল, আমি মারবো, আবার আমি আদর করব, আমি ব্যথা দেব, আমি সেই ব্যথায় মলম লাগিয়ে দিব, আমি ভালোবাসবো, আবার আমি দূরে সরিয়ে দিব, আমি ঘৃণা করব। যা শাস্তি দিতে চাস দিবি তুই, আমি মাথা পেতে নিব দিলওয়ালি। কিন্তু মৃত্যু ছাড়া আমার থেকে কেউ তোকে কেড়ে নিতে পারবে না, কেউ না। যে তোর দিকে হাত তুলে দিবে, আমি তার হাত টুকরো টুকরো করে দিব বলে পকেট থেকে মলম বের করে মালিশ দিতে লাগলো সে। তারপর কপালে ছোট্ট করে চুমেটে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। সামনে তাকাতেই দেখলো দেওয়ালে নতুন করে গিটার ঝুলানো, পাশে বড় করে ঝুলানো একটা ছবির ফ্রেম, লাল টুকটুকে ফ্রক পরা, ছোট ছোট চুল ঝুটি করা, সামনে ছোট ছোট দুটো দাঁত কেলিয়ে হেসে যাচ্ছে একটি মেয়ে। কালো রঙের শার্ট পরে কপাল কুঁচকে ছোট্ট একটা ছেলে তাকিয়ে আছে মেয়েটার দিকে। তা দেখে শুভ্র হালকা হেসে লামিয়ার দিকে তাকালো। ছোটবেলায় কত গোলুমোলু ছিল আর এখন শুকিয়ে গেছে। দুষ্টু মেয়েটা এখনো দুষ্টুই আছে, শুধু রাগটা একটু বেশি হয়ে গেছে। শুভ্র মুগ্ধ নয়নে লামিয়ার দিকে তাকিয়ে বুকের ভেতর অস্থিরতা যেন একটু কমে আসছে তার। আরো কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর নিচু করে কপালে একটু চুম এঁটে দেয়। আস্তে আস্তে কোলবালিশটা সরিয়ে তার হাত তুলে দরজা লক করে বেরিয়ে আসে রুম থেকে। দিনের আলো ফুটেছে, সন্ধ্যা নেমে এসেছে চারদিকে। টুপটুপ করে বৃষ্টি পড়ছে। গ্রীষ্মের খরতা অতিষ্ঠ পৃথিবী যেন একটু স্বস্তি মিলেছে। বৃষ্টির কারণে মাটির রাস্তায় কাদা হয়ে গেছে। একটু পরপরই আকাশ থেকে গুমুন গুমুন শব্দ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। এর মাঝে রাস্তায় নেমে এলো ইসলামবাড়ির চারবিচ্ছু। চারজনের গায়ে কালো কুচকুচে রেনকোট, মাথায় বাঁধা হেলমেট,
আর তার উপর রেনকোটের টুপি টানা। আজ তাদের নতুন মিশন, যেভাবে হোক মিশনটা সাকসেসফুল হতে হবে। আকাশের বজ্রপাতের শব্দ হতে লামিয়া লাফিয়ে ওঠে, তাইবের হাত চেপে ধরলো। তাইব বিরক্ত হয়ে বলল, ভয় পাস কেন? তোর ওপরে কি ঠাটা পড়েছে? লামিয়া গম্ভীর মুখে তাকিয়ে বলল, তোর ভবিষ্যতের ওপর ঠাটা পড়ুক শালা। জানি বংশের বাতি চালাতে না পারিস, বলে মুখ বাঁকিয়ে তাইবের হাত ছেড়ে সামনের দিকে এগিয়ে গেল। তাইব মুখ ফুলিয়ে হাঁটতে লাগলো পিছু পিছু। মাহির আর তোহেবা দীর্ঘশ্বাস ফেলে হাঁটা দিল। ছোটবেলা থেকে তারা জানে লামিয়া মেঘের গর্জনে ভয় পায়। আজও হাজারবার মানা করার পরেও যেদি মেয়েটি সাহস করে ঘর থেকে বের হয়েছে, তার জেদের কারণে হার মেনে বাকিরাও তার সঙ্গ দিয়েছে। এই রোমান্টিক ওয়েদারে আজ আমার বাসরাত ছিল, কিন্তু এই মির্জাফররা আমার বউকে আমার থেকে নিয়ে গেল। আর বউ, তুমিও ঘোষের ঘষিটি বেগমের রূপ নিয়ে আমায় ছেড়ে চলে গেলে। এটা তুমি ঠিক করনি। এটা তুই তোর স্বামীর সাথে অন্যায় করেছিস বউ। একটার পর একটা মেসেজ পাঠাচ্ছে আবির। লামা মেসেজ পড়ে ঠোঁট টেপে হাসছে, কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না। তা দেখে আবির আবারও লিখলো, ও সুখের পরশ দেব তোমায়, দেখো না দূরে, শান্তি পাবে, খুঁজে পাবে আমার প্রেমের আদরে। লামা মুচকে এসে ফোনটা নামিয়ে রাখি। কিছুক্ষণ পর ভিডিও কল এলো। রিসিভ করতে আবির রাগ মেশানো কণ্ঠে বলল, কি সমস্যা? মেসেজের রিপ্লাই দিচ্ছিস না কেন? লামার চোখে চশমা ঠিক করে শান্ত গলায় বলল, এমনি এমনি মানে? আর আমাকে রেখে সবার সাথে নাচতে নাচতে চলে গেলি কেন? আমি তো ধীরে ধীরে হেঁটে এসেছি, নাচতে নাচতে কখন গেলাম? তোর মনে হবে ধীরে হেঁটেছিস, কিন্তু আমি তো দেখেছি তুই নাচতে নাচতে গিয়েছিস। আপনি তো তাহলে চোখে বেশি দেখেন। আমি সবসময় বেশি দেখি, কিন্তু এখন কেন যেন একটু বেশিই দেখছি, ঘোলা ঘোলা লাগছে। তাও আপনার চোখে সমস্যা হয়েছে তো দেখছি। ছোট মাছ খাবেন, তাহলে আরো বেশি বেশি দেখবেন। ছোট মাছ খেলে বেশি দেখবো না। কিন্তু কিন্তু কি? বউ মাছের আদর পেলে বেশি দেখতে পারি। লামা বুড়ো কুচকে বলল, আপনি তো দেখছি অনেক অসভ্য হয়ে গেছেন। যা তা একদম। কিন্তু এত অসভ্যর আগে তো জানতাম না। আগে জানলে কি হতো? কেন আগে জানলে কি হতো? বিয়ে করতাম না আপনাকে। তুই করতি না, তোর ঘাড় করতো। লামা কিছু না বলে চুপ রইল। দুজনের মাঝে কিছুক্ষণের নীরবতা। তারপর হঠাৎ আবিরের নেশামাখা গলায় বলল, বউ। লামার শরীর যেন হালকা কেঁপে উঠল এই একটি ডাকে। আস্তে করে হু বলতেই আবির নিচু কণ্ঠে বলল, বাহিরে বৃষ্টি, তো রোমান্টিক ওয়েদার, তো আয় বৃষ্টির পানিতে আগুন লাগাই। লামা ভুরু কুচকে বলল, বৃষ্টির পানিতে আগুন লাগাবেন মানে? আরে গানটা শুনিসনি? কোন গান? টিপ টিপ বারসে পানি, পানি মে আগ লাগাই। আবির গানের ভঙ্গি দেখে লামিয়া বাঁকা হাসে। হ্যাঁ শুনেছি। তাহলে আয় বৃষ্টির পানিতে আগুন লাগাই। কিন্তু আগুন তো জ্বলবে না। কেন? আগুন জ্বলবে কিভাবে? সেটা জ্বালানোর দায়িত্ব আমার। তাহলে এই বৃষ্টির মাঝে আপনি বৃষ্টির পানিতে আগুন জ্বালিয়ে দেখান। তারপর যদি কাজ সাকসেস হয়, তারপর জাদুঘরে রেখে আসবো, বলে ফোন কেটে দিল। ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর কপালে হাত রেখে দীর্ঘশ্বাস ফেললো। কি আনরোমান্টিক মাইয়া বিয়ে করলাম। জীবনটাই বেদনার। মিশন সাকসেসফুল করতে পারে লামিয়া বেশ খুশি। মাহির তাইব তোয়েবা ভয়ে ঢোক গেল। তা দেখে লামিয়া ভুরু কুচকে বলল, কি সমস্যা? এমন করছিস কেন তোরা? তাইব ভয়ে বলল, যদি কিছু হয় তখন কি হবে? লামিয়া গা ছাড়া ভাব নিয়ে বলল, আরে চিল, তেমন কিছুই হবে না। তাইব নিচু গলায় বলল, যদি ক্ষতি হয় তখন? এবার লামিয়া খেপে গেল। ক্ষতি হলে হবে, আমাদের কি? বলে হাঁটতে লাগলো। সাথে মাহির, তায়েবাও। তাদের ভীষণ ভয় হচ্ছে, আবারও হাসিও পাচ্ছে। লামিয়া ঠোঁট ফুলে টম হয়ে আছে, দেখে ভীষণ হাস্যকর লাগছে। তা দেখে তিনজন মিটমিট করে হাসছে। বাসায় যাওয়ার পথে লাউ বাগানে দেখা পেতে লাফিয়ে লাগলো, উফ দেখ, লাউ বাগানে কি সুন্দর লাউ ধরেছে। এই চল, আমরা সবাই বাসায় নিয়ে মায়েদের হাতে দিলে খুশি হবে, আমাদের বকশিসও দিবে। তাইবের এই কথা শুনে বাকি তিনজনও সায় দিয়ে উঠলো। তারপর আবারও তাইবা বলল, যদি ধরা পড়ে যায় তখন? আরে এই বৃষ্টির মধ্যে, তার উপর রাত, কে দেখবে, চল যাই, বলে তাড়াতাড়ি করে লাউ বাগানে প্রবেশ করে। লাউ ছিঁড়তে ছিঁড়তে লামিয়া গেয়ে উঠল, চুরি করে ফিল পাচ্ছি না, একটা গান ধর। আমার আবার গান ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। পাশ থেকে তাইবা ফিসফিস করে বলল, না প্লিজ গান গাইস না, যদি ধরা পড়া যায়। লামিয়া তা শোনে না, পায়ে লাথি মেরে বলল, এই অপদার্থ কে? কে বলেছিল আমাদের সাথে নিয়ে আসতে? ওরে লাথি দিয়ে বাড়ি পাঠা। তাইবা মুখ ফুলিয়ে লাউ ছিঁড়তে লাগলো। পাশ থেকে তাইব গলা ছেড়িয়ে গান গায়, লাউয়ে এত মধু, জানে গো জাদু, এত মধু গো, লাউয়ের এত মধু, জানে গো জাদু, লাউ করিলাম সঙ্গে,
লাউয়ের সঙ্গে সঙ্গী, আমি লাউ করিলাম সঙ্গের সঙ্গী, সাধে লাউ বানাইলো মোরে বৈরাগী। তায়েবের সাথে গলায় গলায় মিলিয়ে গলা ফাটিয়ে গান গাইতে শুরু করতে করতে আর লাউ তুলতে তুলতে ইসলামবাড়ির চার বিচ্ছু চারজন রাতের কালো রেনকোট পরায় কেউ যদি হঠাৎই তাতে দেখে নির্ঘাত জিন ভেবে হার্ট অ্যাটাক করবে। হঠাৎই পিছন থেকে টর্চ লাইটের আলো আসতে তাদের ওপর চারজনই গান থামিয়ে দিল। ক্যাডারে আমার লাউ বাগানে ক্যাডা গান গায়। লোকটা লাইট মারতে দেখলো কালো রেনকোট পরা চারজন দাঁড়িয়ে আছে। হঠাৎই ক্ষেতের মাঝে কালো পোশাক পরা চারজনকে দেখে মনে হচ্ছিল না তারা মানুষ। কালো মিয়া ভয় পেয়ে চিৎকার করে উঠল, ওই ক্যাডারে, এই রাইতে আমার লাউ বাগানে কি করস? তবুও কোনো সাড়া নেই, চুপচাপ দাঁড়িয়ে আছে চারজন। কালামিয়া সূরা পড়তে পড়তে এগিয়ে যেতে দেখলো তাদের হাতে লাউ। এবার মনে হলো কালামিয়া রেগে গেছে। জিন হোক বা ভূত হোক, তার কষ্টের ফল চুরি করবে, আর তার কপালে শনি তো আছেই, ছাড়বে না তাকে সে। কালামিয়া আরো একটু এগিয়ে আসতে দেখলো তাদের হাত পাও আছে, মানে তারা মানুষই। কালামিয়া এবার চোর চোর বলে চিৎকার করতে তাহেবা বলে উঠল, তোদের বলেছিলাম না ধরা পড়ে যাব। আর এটা আর কেউ না, কালামিয়ার বাগান। লামিয়া ঠোঁট কামড়ে হাসলো, এক পা পিছিয়ে হঠাৎই দৌড় লাগালো। তা দেখে তাইবা মাহের ভরকে গেল। লামিয়া দৌড়াতে দৌড়াতে চিৎকার করলো, বাঁচতে চাইলে সবাই পালা, নয়তো এই কালামিয়া আমাদের কালাভুলা বানিয়ে খেয়ে ফেলবে। লামিয়া দৌড়াতে দেখে এক কথায় সবার কথা শুনে যেন মাহির তাইবা ভোদর দিল। তারপর তাদের পেছন পেছন দৌড়াতে লাগলো কালামিয়া। দৌড়াতে দৌড়াতে মাহি চেঁচিয়ে বলল, লামিয়ার বাচ্চা, আমাদের বিপদে রেখে আগে দৌড়ে দিয়েছিস, তোকে আমি মেরে ফেলবো। লামিয়া দৌড়াতে দৌড়াতে বলল, এখন আগে নিজেকে বাঁচা, তারপর আমার কথা চিন্তা করিস। কালামিয়া চোর চোর করে চিৎকার করে আর লাউ হাতে নিয়ে লামিয়া মাহির তাইবা দৌড়ে যাচ্ছে। লামিয়া আবার চিৎকার করে, জোরে দৌড়া সবাই, জোরে, নয়তো কালা চাচা আস্ত রাখবে না। হঠাৎ করে কালামিয়া দৌড়ে থাবা দিয়ে তাইবের রেনকোট টেনে ধরে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে তাইব, কিন্তু পারছে না। তা দেখে তাইব না পেরে ওপরে কালামিয়া লুঙ্গি ধরে টান দেয়। লোকটি ভয়ে ছেড়ে দেয়, কিন্তু তাইব আর ছাড়লো না। এই লোকটা লুঙ্গি টেনে নিয়ে পালাতে পালাতে বলল, চাচা আগে আপনার ইজ্জত বাঁচান, সাধে লাউ দিয়া ঢাকেন, তা না হলে পেতনি এসে আপনার ব্যক্তিগত লাউয়ের মধু একেবারে খেয়ে নিয়ে যাবে। বলেই দৌড় লাগালো। লোকটি হতভম্ব হয়ে তাকিয়ে রইল তাহেবের দিকে। হঠাৎই পেছনে ফিরে এক মহিলা চিৎকার করে উঠল, হায় আল্লাহ! কালা পাশে ফিরে তাকাতে দেখলো পাশের বাড়ির মহিলা মাটিতে পড়ে আছে। বুড়ো কুচকে নিচের দিকে তাকাতে কালামিয়া ভোদর লাগালো নিচের বাড়িতে। তার খেয়াল ছিল না যে তার লুঙ্গি তারা নিয়ে গেছে। বেচারা মহিলাটি চোর চোর শুনে লাঠি হাতে নিয়ে বেরিয়ে এসেছিল। এসেই লোকটির কথা শুনে যেন চোখ তার কপালে, কিন্তু চোর পেটাতে এসে এমন দৃশ্য দেখতে হবে সে বুঝতেই পারেনি। মাটিতে লুটিয়ে পড়ে তা তার জন্য ছিল এক অবিশ্বাস্য। মহিলাটির স্বামী তার স্ত্রীর চিৎকার শুনে দৌড়ে এসে দেখে তার স্ত্রী মাটিতে লুটিয়ে আছে। তারপর লোকটিও তার স্ত্রীকে গালে থাপড়াতে থাপড়াতে মাটিতে চিৎকার করতে লাগে। লোকটি তার স্ত্রীকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তা শুনে মহিলাটি তার স্বামীকে বলল, লাউ বাগানের কালামিয়া তার লাউ নিয়া এইখানে দাঁড়াইছিল, তা দেখা মাথা ঘুরে গেছিল আমার। তার স্বামী শুনে খুব স্বাভাবিকভাবে বলল, কালামিয়া লাউয়ের ব্যবসা করে, লাউ নিয়ে দাঁড়িয়ে থাকতেই পারে, তাই বলে ভাবে মাথা ঘুরিয়ে পড়ে যাবে? কালকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তুমি বেশ দুর্বল। বলে লোকটি তার স্ত্রীকে ধরে বাড়িতে নিয়ে চলে গেল। সমস্ত শরীরে কাদায় ছোড়াছড়ি, হাঁপাতে হাঁপাতে ইসলামবাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো চারজন। তারপর পা টিপে টিপে বাড়িতে প্রবেশ করে লাউগুলো রান্নাঘরে রেখে যে যার রুমের দিকে গিয়ে গোসল করে নিল। বাইরে তখনও ঝুম বৃষ্টি পড়ছে, বাতাস ভিজে গিয়েছে গাছপালা, চারপাশের কর্নিশ বেয়ে টুপটুপ পানি পড়ছে। খালি গায়ে বেলকনিতে দাঁড়িয়ে আছে নাসির কায়সার। বাদামি রঙের চোখ দুটো জলজল করছে তার, ঠোঁটের মৃদু হাসি রেখা। বৃষ্টির পানি মুখে এসে পড়তে আবেশে চোখে ভেসে ওঠে এক সম্বর্ণের রমণীর মায়াবী মুখ। ফট করে চোখ খুলে তাকাতেই হাসলো কায়সার। নিজের মধ্যে ফিসফিস করলো, তেজি চোখগুলো যেন আগুনে ফুলিঙ্গের মতো। উফ, এত মেয়ে দেখেছি, তবু কাউকে এত ভালো লাগেনি। কিন্তু এই মেয়েটাকে কি এমন আছে, কি এমন জাদু আছে যে আমার ঘুম হারাম করে দিল, আমার শান্তি সব কেড়ে নিল। বলেই গভীর এক দীর্ঘশ্বাস ফেলে ঠোঁট কামড়ে নিল সে। তখনই তাড়াহুড়ো করে রুমের দরজা ঢুকে ভেতর প্রবেশ করলো নিহির। বেশ উঁচু কণ্ঠে বলল, বস, যে ট্রাকগুলো ড্রাগ পাচার হতো সে ট্রাকগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। নিহিরের কথা শুনে মুহূর্তে কায়সারের চোখগুলোর আগে লাল হয়ে ওঠে। চল শক্ত করে বলল, কে করেছে এটা? বস, জানা গেছে ফ্যালকন ও তার টিম। কায়সারের কণ্ঠ গর্জে ওঠে, কে এই ফ্যালকন?
যত তাড়াতাড়ি সম্ভব তাকে বের করো। জি বস। আর আমি যার খোঁজ নিতে বলেছিলাম তার ব্যাপারে কি জানা গেছে? নিহির একটু থামে। বস, আমরা খোঁজ নিচ্ছি কিন্তু হাতে পাইনি, কিন্তু আপনার সন্দেহ ভুলও নয়। আমি আপনাকে একটা ভিডিও পাঠিয়ে দেই বলে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। কায়সার নিজেকে শান্ত করতে চাইলো কিন্তু পারল না। যতদিন না পর্যন্ত এই ফ্যালকনের আসল পরিচয় জানতে পারবে ততদিন সে শান্তি পাবে না। কিছুক্ষণ ফোনের নোটিফিকেশন এলো ভিডিওর। কায়সার ভিডিও ক্লিক করলো। তা দেখে ধীরে ধীরে মুখে ফুটে উঠলো এক শয়তানি হাসি। তাহলে আমার সন্দেহ একদম ঠিক বলে ফোনটা ছুঁড়ে সামনের দেওয়ালে তাকালো সে। দেওয়ালে বড় একটা টাঙানো, মাথায় ক্যাপ, ক্রিকেট ব্যাট কাঁধে নিয়ে পেছনের দিকে ফিরে মুখে হাসি থাকে লামিয়ার ছবি। লামিয়া ছবির পাশেই পিতলের তৈরি খাঁচা, বেশ বড় চকচকের, শিল্পের মতো বানানো। কায়সার ধীরে ধীরে এগিয়ে গেল, ছবিতে হাত রাখলো, ঠোঁটের কোণ বাঁকা করে হাসলো, ফিসফিস করলো, খুব শীঘ্রই নিয়ে আসবো তোমাকে আমার কাছে বুলবুলি। তোমার জন্য বানানো এই পিতলের খাঁচায় বন্দি করে রাখবো তোমায়। জানি পাখি উড়ে যেতে না পারে। বলেই টেবিলের উপরের হুইস্কির বোতল তুলে নিয়ে আবারও বৃষ্টিতে ভিজতে লাগলো। রাত প্রায় 12টা। বাইরের বৃষ্টি একটু কমেছে। নিরিবিলি পরিবেশে বাড়ির সবাই ঘুমোয়। আজ রাশেদ বাড়ি নেই। অফিসের কাজে আজকে বিকেলে সে রওনা দিয়েছিল কুমিল্লা। তার আসতে আসতে 2 দিন লাগবে তা জানিয়েছে। শুভ্র ওপর হয়ে খালি গায়ে শুয়ে আছে। তার পাশে ব্যাকি গোল হয়ে মালিকের সাথে ঘুমিয়ে আছে। তখন খট করে শুভ্রের ঘরে দরজা খুলে গেল। বেকি ফট করে তাকালো দরজার দিকে। মাথায় গামছা পেঁচিয়ে একটা ঢিলাঢালা কামিজ পরে পা টিপে টিপে রুমে প্রবেশ করলো লামিয়া। তাকে দেখে ব্ল্যাকি বিছানা থেকে নেমে লামিয়ার পা ঘেঁষে দাঁড়ালো। লামিয়া তা দেখে তাকে তুলে নিল। রুমের বাহিরে এসে তা এবার হাতে দিয়ে বলল, এটা তো রুমে নিয়ে কিছুক্ষণ আটকে রাখ, কাজ শেষ হলে আবার নিয়ে আসবো। তাই বা মাথা নাড়িয়ে ব্ল্যাকিকে তুলে নিয়ে চলে গেল। লামিয়া আবারও পা টিপে টিপে রুমে প্রবেশ করলো। বিছানার দিকে তাকালো, শুকনো ঢোক গিলল। বিছানার কাছে গিয়ে আসতেই দেখলো গায়ে হাত দিয়ে ঘুমিয়ে আছে। কপালে ছোট ছোট চুলগুলো এসে পড়েছে। চুল দেখে মনে হচ্ছে ভেজা, হয়তো গোসল করে ঘুমিয়েছে। আজ সারাদিন দেখেনি তাকে বাড়িতেও ছিল না। যেখানে মন চায় সেখানে যাক, তাতে তার কি। ভেবে আবারও শুকনো ঢোক গিলল। লাল ড্রিম লাইটের আবছা আলোয় লোকটাকে দেখতে বেশ সুদর্শন লাগছে, পুরোটা চকলেট বয়। এভাবে নিজের মাথায় গাড্ডা মারে। ঝিঝি, এসব কি ভাবছে সে? লোকটা নিজে যতটা ভালো দেখায় এতটাও ভালো নয়। বলেই কালকে সকালের কথা মনে পড়ে গেল। লামি আস্তে করে সরে কাঁধে রাখা ব্যাগটা খুলে ফ্লোরে রেখে ব্যাগ থেকে একটা করে কাচের বোতল বের করে হেসে উঠল। তারপর ফিসফিস করে বলল, মিস্টার বিলাইয়ের আব্বা, আপনি শুধু অতিথি দেখে থাপ্পড় হিসেবে আমি ছোট করে নিব। আমি আবার কারো ঋণ রাখি না। বলে বোতলটার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে বিছানার সামনে এসে মধুর বোতলটা থেকে মাথা পর্যন্ত বোতলটা থেকে পা থেকে মাথা পর্যন্ত শুভ্রের ওপর ঢেলে দিল। ডান হাত দিয়ে ঠোঁটে একটু নিচে বেশি করে মধু লাগিয়ে দিল। তারপর ব্যাগ থেকে 2টো কাচের বোতল বের করলো। একটা বোতলে 5 রকমের পিঁপড়ে, আরেক বোতলে মৌমাছি। অনেক কষ্টে এই বৃষ্টির মাঝে খুঁজে পেয়েছে তারা। পিঁপড়ার বাসা থেকে পিঁপড়া আনতে গিয়ে লামিয়া কামড় খেয়েছে, এই জন্যই তার মুখ ফোলা ছিল। আর তাইবা মাহির হেসেছিল। দরজার পাশে মাহির তাইব দাঁড়িয়ে আছে। তারা ভয়ে ঢোক গিলছে। লামিয়া বাঁকা এসে বোতলের সিপি খুলে শুভ্রর পায়ের কাছে পিঁপড়াগুলো ছেড়ে দেয়। পিঁপড়াগুলো ছাড়া পেতেই দ্রুত ছড়িয়ে পড়ে শুভ্রের শরীরে। লামিয়া তা দেখে আলতো বাঁকা হাসলো। তারপর মৌমাছির বোতলে সিপি খুলে দিয়ে সোজা রুম থেকে ভোঁদর দিল। মাছিগুলো বোতলে আটকে রাখা ছিল। তারপর সেটাকে কিছুক্ষণ ভেতরে গভীরভাবে দেখে আস্তে করে শুভ্রের ঠোঁটের উপর ছেড়ে দিল। সারাদিন দৌড়াদৌড়ি আর ভীষণ ক্লান্তিতে শরীরটার হাতে আঘাত নিয়ে ঘুমিয়েছিল শুভ্র। এখন এত রাতে গভীর ঘুমে সে। হঠাৎ করে শরীর তীব্র ব্যথায় শুভ্র লাফিয়ে ওঠে। হঠাৎই লাফিয়ে ওঠে লামিয়া দূরে সরে গেল। এত রাতে লামিয়াকে দেখে শুভ্র অবাক হলো। তারপর তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে চোখ বড় বড় করে ফেলল। এদিকে পিঁপড়ে আর মৌমাছি তাকে স্বাদ মতো কামড়াচ্ছে। শুভ্র দ্রুত উঠে শরীর ঝাড়া দিল। মৌমাছি উড়ে গেল। আবারও ঠোঁটের ওপরে এসে বসলো, হাতে এসে বসলো। লামিয়া তা দেখে ঠোঁট কামড়ে হাসলো। শরীর ব্যথা অবস্থায় শুভ্র অবস্থা খারাপ। ভীষণ রাগ লাগছে তার লামিয়ার ওপর। পিঁপড়ার মৌমাছির কামড়ে ফর্সা শরীর লাল হয়ে উঠেছে, টুকটুকে লাল লাগছে। তা দেখে লামিয়া ভীষণ হাসি পাচ্ছে। হঠাৎ করে শুভ্র কেন জানি রাগ হলো। রাগে শুভ্র 2 চোখ লাল বর্ণ ধারণ করলো। লামিয়া তা দেখে একটু ভয় পেল, কিন্তু প্রকাশ করলো না। আস্তে করে রুমের বাইরে দৌড়ে গেল। শুভ্র লামিয়ার হাত চেপে ধরে বিছানায় ফেলে। 2টো ড্রয়ার থেকে চাবি এনে রুম লক করে দেয়। লামিয়া দৌড়ে দরজার কাছে আসতেই
শুভ্র লামিয়ার হাত পিছনে মুচড়ে ধরে। লামিয়া ছটফট করতে থাকলো, কিন্তু সে ছাড়লো না। শুভ্র আচমকা লামিয়ার গলা থেকে ওড়না টেনে ধরে বেঁধে ফেললো। তারপর লামিয়ার চুল থেকে গামছা খুলে তা বেঁধে ফেলে শক্ত করে তার মুখ। তা দেখে লামিয়া ছটফট আরো বেড়ে গেল। নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করলো। দরজার ওপাশ থেকে মাহির তাই ভয়ে ঢোক গেল। তাই ভয়ে বলল, আগে বলেছিলাম মাল সুবিধার নয়, কচুপোড়া গরিবের কথা বাসি হলে সত্যি হয়। তা শুনে মাহির তায়েব পিঠে কিল মেরে বলল, তোর ফিল্মি ডায়লগ বন্ধ কর, লামিয়াকে কিভাবে বের করবো সেটা বল। লামিয়ার হাত পা বেঁধে মুখে টেপ লাগিয়ে বিছানায় বসিয়ে শুভ্র গোসল করতে চলে গেল। লামিয়া ভেজা চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। কিছুক্ষণ বসে থেকে মশরামশরি করলো, কিন্তু হাত ছাড়াতে পারলো না। বিরক্ত হয়ে বসে রইল। তারপর আবার হাত মশরামশরি করতে করতে হাতের বাঁধন আলগা হতে লামিয়া বাঁকা হাসলো। বাইরে থেকে মাহির তয়েবা বৃথা চেষ্টা করলো দরজা খোলার, কিন্তু পারছে না। বাথরুমের দরজা খুলতেই গোসল করে বেরিয়ে আসলো শুভ্র। লামিয়া চোখ তুলে তাকালো। ফর্সা শরীরে পিঁপড়ের কামড়ে লাল টুকটুকো হয়ে গেছে, ঠোঁট ফুলে টমেটো, পুরো শরীর ফুলে আছে তার। তা দেখে লামিয়া মনে মনে শুভ্রর দিকে তাকিয়ে হেসে ফেলল। তবে ভেতরে যেন একটি আতঙ্ক রয়ে গেছে। চোখ দুটো তার তার দিকে, মনে হচ্ছে চোখ লাল বর্ণের হয়ে আছে। লামিয়া তা দেখে কপাল কুঁচকে অন্যদিকে তাকালো। এটা মনে হলো শুভ্রর পছন্দ হলো না। সে দ্রুত লামিয়ার কাছে এসে তার বাহু খামচে ধরে। লামিয়া ব্যথায় চোখ বন্ধ করে ফেললো। তা দেখে শুভ্র ক্ষিপ্ত হলো আরো। হঠাৎ পুরুষালী ওই শক্তপোক্ত হাত ঠাস করে লামিয়ার গালে চড় বসিয়ে দিল। লামিয়া হতবম্ব হয়ে চোখ খুলে তাকাতে শুভ্রের দিকে। আচমকা আরো একটা থাপ্পড় পড়লো লামিয়ার গালে। ব্যাস, ধৈর্যের সীমা অতিক্রম করলো শুভ্র। লামিয়ার চোখ লাল টুকটুকে হলো, তেজি চোখে শুভ্রর দিকে তাকালো। শুভ্র তা দেখে হালকা মাথা নিচু করে লামিয়া নিজের পায়ে দিয়ে শুভ্রের মাথায় জোরে এক আঘাত করে। শুভ্র একটু পিছিয়ে গেল। লামিয়া এই সুখে হাত মোচড় দিয়ে বাঁধ খুলে নেয়। লামিয়াকে ধরতে শুভ্র এগিয়ে আসতে লামিয়া টেবিলের উপরে কাঁচের গ্লাস ছুঁড়ে মারে। দ্রুত এসে হাওয়ায় শুভ্র বুঝে উঠতে পারল না। কাঁচের গ্লাস ছুটে গিয়ে শুভ্রের কপালে লাগতেই কপাল কেটে রক্ত বেরিয়ে আসলো, কিন্তু সেদিকে শুভ্রের খেয়াল নেই। সে সামনে তাকিয়ে আছে। লামিয়ার পায়ের বাঁধন খুলে মুখের টেপ সরিয়ে বেলকনির দিকে দৌড়ে গাছের নিচে নামার চেষ্টা করলো। এক পা রেলিংয়ে দিতে আরেক পা গাছে দিতে শুভ্র কোমর চেপে ধরলো, তার নিচে নামালো। এতে লামিয়া আরো খেপে গেল, রেগে চেঁচিয়ে উঠলো, বলেছেন আমাকে স্পর্শ করবে না, বারবার স্পর্শ কেন করেন, ছাড়ুন আমাকে। শুভ্র কিছু না বলে লামিয়ার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে ফ্লোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। শুভ্র এগিয়ে আসতে লামিয়ার চোখ মুখ শক্ত করে কোমরের নাইফ বের করে শুভ্রের বুকে আঘাত করতে শুভ্র লামিয়ার হাত চেপে ধরে। লামিয়া নিজেকে ছাড়ানোর জন্য শুভ্রের পায়ে পাড়া দিয়ে ধারালো কিছু একটা চেপে ধরলো, কিন্তু শুভ্র বাঁকায় সে ফিসফিস করে বলল, একটুখানি পুঁটি মাছ, বল মাছের সাথে লাগতে আসো, বিষয়টা খুব হাস্যকর না মিস? বলেই নাইফটা কেড়ে নিল। নাইফটা লামিয়ার কণ্ঠনালীতে চেপে ধরে বলল, দে একটা টান। লামিয়া তেজে চোখে তাকিয়ে শুভ্রের দিকে। তা দেখে শুভ্র বাঁকা হাসে। উফ মিস, এভাবে তাকাবেন না, এই বুকে সামথিং সামথিং কিছু একটা হয়ে যায়। তার কথায় যেন বিরক্তি প্রকাশ করলো লামিয়া। তা শুনে লামিয়ার বিরক্তি নিয়ে তাকালো। শুভ্র লামিয়ার হাত রেগে আরো জোরে চেপে ধরলো। তা দেখে সে সামনে থাকতে লামিয়া অন্যদিকে তাকাবে, তার তো সহ্য হবে না, কিন্তু সে বারবার সেটাই করে, তার পছন্দ নয়। হাজার জোর করে লামিয়ার ব্যর্থ চেষ্টায় চোখ মুখ খিচে নিল। শুভ্র নাইফটা তার কণ্ঠনালী থেকে সোজা লামিয়ার কপালের কোণে রেখে একটা টান দিতেই গলগল করে রক্ত বেরিয়ে এলো। লামিয়ার শরীরে শক্তি দিয়ে শুভ্রকে ধাক্কা দিয়ে ঠোঁট চেপে ধরলো। তা দেখে শুভ্র হেসে উঠল। লামিয়া আবারও অবাক হয়ে তাকালো শুভ্রের দিকে। শুভ্রের কপাল থেকে রক্ত পড়ছে, চোখগুলো ভয়ঙ্করভাবে লাল হয়ে উঠেছে। দেখতে পুরো সাইকো লাগছে লোকটাকে। লামিয়া একদৃষ্টে তাকিয়ে শুভ্র হাসি থামিয়ে ঘাড় কাত করে লামিয়ার দিকে তাকাতেই ভয় পেল, কিন্তু কিছু বুঝে উঠতে পারলো না। এক পা দুপা করে পিছাতেই শুভ্র দৌড় দিয়ে লামিয়ার কাছে এসে চড় মারার জন্য হাত তুলতে লামিয়া হাত ধরে ফেললো। তা দেখে শুভ্র মনে মনে হাসলো। লামিয়া রেগে পেটে লাথি বসিয়ে দিল। শুভ্রর হাত থেকে নাইফটা পেটে হাত রাখতে দূরে সরে গেল। লামিয়া দ্রুত নাইফটা হাতে তুলে নিয়ে শুভ্রর কাঁধে নাইফ ঢুকিয়ে দিল। শুভ্র ব্যথায় চোখ বন্ধ করলো। লামিয়ার লেগে দাঁতে দাঁত চেপে বলল, বাইরের মানুষ হয়ে আমার অনেক সাহস দেখিয়ে ফেলেছেন। এত সাহস একটা বাইরের মানুষের হয় কিভাবে? ভালো ব্যবহার আর সম্মান করছি দেখে ভাববেন না আমি ভালো মানুষ। আমি মেয়েটা মোটেও ভালো মানুষ নই। কয়েকবার ওয়ার্নিং দিয়েছি, শুনেননি আমার কথা। আর শরীরে হাত দেওয়া আমি পছন্দ করি না, বারবার বলছি, তবু বারবার গায়ে হাত তুলছেন কোন অধিকারে? এটা বলেই
দ্বিতীয়বারের মতো সাহস আর দেখাবেন না। দেখাতে আসলে সেদিনই আপনার শেষ দিন হবে বলে শুভ্রর পকেট থেকে চাবি বের করে দরজা খুলে আশেপাশে না তাকিয়ে সোজা চলে গেল নিজের রুমে। রুমের বাইরে এতক্ষণ ধরে সব শুনছিল মাহির আর তায়েব। লামিয়া বের হতেই কাছে আসতে দেখলো লামিয়ার চোখ মুখ খুবই রাগ। রুমে উকি মেরে দেখলো শুভ্রের হাতে হাতে ছুরি বসানো। তা দেখে মাহির তায়েব আঁতকে ওঠে। দ্রুত রুম থেকে যে শুভ্রের কপাল থেকে রক্ত পড়ছে, শরীরের অবস্থাও তাড়াতাড়ি ধরে তাকে নিয়ে গেল। পিঁপড়ার কামড়ের ব্যথা অসহ্য করে তুলেছে, তার ওপর মাথায় চিনচিন ব্যথা আঘাত করেছে যে চোখ বুঝে আসে তার। বুকের মধ্যে যেন জ্বালা পোড়া শুরু করে। নিজের শরীর ব্যথায় নয়, বরং লামিয়া কেয়াসকে রাগের মাথায় আঘাত করায় নিজের জন্য খারাপ লাগছে। মাহির তাইব দ্রুত শুভ্রকে ধরে আস্তে ধীরে গাড়িতে বসিয়ে নিজেরাও গাড়িতে বসলো। শুভ্রের অবস্থা তেমন ভালো না, তা দেখে রাশেদকে ফোন করে রাশেদ দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলেছে। তাই তারাও তা মেনে শুভ্রকে হাসপাতালে নিয়ে যাচ্ছে এই গভীর রাতে। সকাল সকাল কালামিয়া এলাকার মানুষ নিয়ে উপস্থিত হয়েছে ইসলাম বাড়িতে। বাগানের চেয়ারে বসে চা খেতে খেতে খবরের কাগজ পড়ছিল আনিসুল সাহেব। একসাথে এতগুলো মানুষ গেটে দেখে আনিসুল সাহেবের ভুরু কুঁচকে গেল। চায়ের কাপ রেখে এগিয়ে গেল সেই দিকে। কালামিয়াকে দেখে মনে হলো ভীষণ রেগে আছে। তাই আনিসুল সাহেব গলা খাকারি দিয়ে বলল, কি ব্যাপার, হঠাৎ সকাল সকাল আমার বাড়িতে সবাই এসেছেন, কোনো সমস্যা? কালামিয়া রেগে বললেন, সমস্যা মানে? মেলা সমস্যা। কি সমস্যা? আপনাকে বাড়ির পোলা মাইয়া আমার বাড়ি লাউ চুরি করছে কালকা রাত্রে। কালামিয়ার কথা শুনে আনিসুল সাহেব খানিকটা ভুরু উঁচিয়ে করলো। লাউ চুরি করেছে আমার বাড়ির ছেলেমেয়েরা? কোথায়? মনে হয় ভুল হচ্ছে কোথাও আপনার। না, আমার কোনো ভুল হয় নাই। ওই চোর আপনার ছেলে মেয়ে ছিল, ডাকেন ওদের। বাহিরে শোরগোল শুনে ইসলাম বাড়ির সবাই বেরিয়ে এলো। হামিদ সাহেব এগিয়ে এসে বলল, কি সমস্যা ভাই, কিছু হয়েছে? আনিসুল সাহেব বেশ বিরক্ত হয়ে বলল, দেখ না কালামিয়া, আমার বাড়ির ছেলে মেয়েদের চোর বলছে। তারা নাকি তার বাগানে লাউ চুরি করেছে কালকে রাত্রে। আনিসুল সাহেবের কথায় বাকিটা শুনে হামিদ সাহেব কালামিয়ার কাছে পুরো কাহিনী জানতে চায়। কালামিয়া শুরু থেকে সব বলতে লাগে। বাড়ির চার কর্তা বেশ অবাক হলো এই কথাগুলো শুনে। লতিফা বেগম ফুঁসে উঠল। মানে তার তার মানে সকালে যে লাউ রান্নাঘরে দেখেছে সেগুলো এই চার শয়তানের চুরি করা? লতিফা বেগমের কথা শুনে তাহমিনা মনিরা বেগম কিছু একটা ভেবে রেগে বলল, আজকে চারটাকে জুতো দিয়ে পিটাবো। রাশেদা বেগম বেশ তিক্ত হয়ে তিন জায়ের কথায় সে বাচ্চাদের গায়ে হাত তোলা পছন্দ করে না, তাই বিরক্ত হয়ে বলল, চুপ করে থাকো, শুধু শুধু আগে বাচ্চাগুলোর নাম দিবে না। প্রমাণ কি যে ওরা চুরি করেছে? লতিফা বেগম তেতিয়ে বলল, বড় ভাবি আজকেও ভুলো ওদের সাথে কথা বলবে না। আর যদি প্রমাণ চাও ওরা চুরি করেছে, ওদের এদিক ওদিক আর আমার ওদের একদিন তো আমার যে কদিন লাগে বলেই সামনে তাকালো। কালামিয়া সবাইকে পুরো ঘটনা বলতেই হামিদ সাহেব দীর্ঘশ্বাস ফেলল। গভীর রাতে ঘুমানোর কারণে ইসলাম বাড়ির চার বিচ্ছু এখনো ঘুমে আচ্ছন্ন, যে যার রুমে। তাই বাহিরে যে কি হয়ে যাচ্ছে তাদের কোনো ধারণা নেই। রাশেদ, আরিফ, লামহা, হামিদা চারজনই রুমে গিয়ে উপস্থিত, কারণ তাদের চারজনকে নিচে ডাকা হয়েছে। মায়েরা তাদের ওপরে আসতে চেয়েছিল, কিন্তু তারা আসলে চারজন ঝাড়ু জুতো বাড়ি খাবে, তাই রাশেদা বেগম তাদের ডাকতে পাঠিয়েছে। হামিদা লামিয়াকে ডাকতে সে আটকে ওঠে। ঠোঁটের কোণে বিশ্রীভাবে কেটে গেছে। কিভাবে কাটলো? তাড়াতাড়ি করে লামিয়াকে ডেকে ওঠালো। ঘুমে টুলতে টুলতে বিরক্ত হলো লামিয়া। কে মেরেছে? এভাবে ডাকছিস কেন? কে মরেছে? হামিদা রেগে উঠলো, পিঠে থাপ্পড় দিয়ে বলল, সকাল সকাল এসব কি কথা? মুখে ভালো কথা কিছু আসে না? আর তোর ঠোঁট এভাবে কেটেছে কিভাবে? বলেই ঠোঁটে হাত রাখতে লামিয়া বিরক্ত হয়ে সরিয়ে নিল। উফ আফা, এসব ড্রামা আমার ভালো লাগে না। তুই আমাকে ঘুমাতে দেখবি কিনা তাই বল। তাহলে প্লিজ প্লিজ রুম থেকে বেরিয়ে হয়ে যা, আমি ঘুমাবো। বলে শুয়ে পড়ে। হামিদা টেনে তুললো ওকে। লামিয়া হাতে ঝাড়া দিয়ে বলল, কি সমস্যা তোর? সকাল সকাল এমন করছিস কেন? নিচে চল, বাবা ডাকছে। কেন? গেলেই বুঝবি, তাড়াতাড়ি আয়। বিরক্তিতে মুখের পাশ থেকে ওড়না টেনে নিল। টেবিলের ড্রয়ার থেকে ওয়ান টাইম নিয়ে ঠোঁটের কোণে লাগিয়ে। দেখতে বেশ হ্যান্ডসাম লাগছে এবার, কিন্তু তাতে তার কিছু যায় আসে না। চোখ ডলতে ডলতে হেলে দুলে রুমের বাইরে যেতে দেখলো মাহির তাইবা হেলে দুলে বের হচ্ছে রুম থেকে। চারজনের অবস্থা দেখে চারদিকে ভুরু কুচকালো। লামিয়া ভুরু নাচিয়ে বলল, ব্যাপার কি? তাইবা মাহির ঠোঁট উল্টে বোঝালো তারাও জানে না। তাইবা হঠাৎ নিচু হয়ে লুঙ্গির কোনা ধরে
উঠল। সবার চোখে গেল তায়েবের দিকে। তায়েব লুঙ্গির পরায় সবাই আরো ভুরু কোচকালো। যে ছেলে কোনোদিন লুঙ্গি পরে না সে ছেলে আজ লুঙ্গি পরে ঘুমিয়েছে। লামিয়া অবাক হয়ে বলল, তুই আবার সুন্নতে খাতনা করেছিস? কয়বার করিস খাতনা? আগের বার কি ঠিক মতো হয়নি? পাশ থেকে মাহি ঠাট্টা করে বলল, ও আগের বার মনে হয় ঠিক মতো হয়নি, তাই অন্তরা চলে গিয়েছে। এবার আরেক মুরগি ধরবে, তাই মনে হয় ভালো মতো করিয়েছে। এটাই কেউ বলে পুরুষ। তাই বা হাই তুলে বলল, তোর মনে হয় ও পুরুষ? পুরুষ হলে গার্লফ্রেন্ড পালাই নাকি? ওর পুরুষ বলে পুরুষ জাতের অপমান করিস না। তাইব রেগে গেল, তখন কেউ কি উল্টাপাল্টা বকছিস? রেগে যাচ্ছি কিন্তু আমি। লামিয়া মাথা চুলকাতে চুলকাতে বলল, তাহলে লুঙ্গি কেন পরেছিস এটা বল। তাই বিরক্ত হয়ে বলল, রাতের সময় গরম লাগছিল তাই হাওয়া লাগাতে পড়েছি। একসাথে তিনজন ঘুম ঘুম কণ্ঠে বলল, ও। এতক্ষণে চারজনের নাটক দেখছিল হামিদ আলম, আরিফ, রাশেদ। আরিফ বিরক্তিতে চারজনের দিকে তাকাতেই চারটা চাটি মেরে বলল, তোদের নাটক শেষ, এখন চল নিচে। সবাই তোদের নাটকের স্টেজ বানিয়ে রেখেছে। চারজন ঘুম ঘুম চোখে টুলতে টুলতে নিচে নেমে এলো। নিচে নামতেই দেখলো লতিফা, মনিরা, তাহমিনা বেগম রাগী চোখে তাকিয়ে আছে। তাদের মুখ দেখে চারজনের ঘুম উড়ে গেল। শুকনো ঢোক গিলে তাকাতেই দেখলো কালামিয়া পুরো এলাকাবাসী নিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির গেটে। তাদের সঙ্গে হামিদ, আনিসুল, হাসিম, আজমির সাহেব কথা বলছে। তা দেখে একজন আরেকজনের মুখের দিকে তাকালো, ইনোসেন্ট ফেস বানালো, যেন তারা ভাজা মাছটিও উল্টে খেতে জানে না এক একজন। এই চারজন চার চোর আর চুন্নি, ওরা আমার লাউ চুরি করেছে কালকে রাতে। আনিসুল সাহেব গম্ভীর মুখে বললেন, কালামিয়া যা তা বলবে না, যা সত্যি তাই বলো। লামিয়া ইনোসেন্ট মুখ করে বলল, কি বলো বড় চাচা? আমি আর কালামিয়ার লাউ চুরি করবো? ছি ছি, আস্তাগফিরুল্লাহ। পাশ থেকে তায়েব বলল, বড় চাচা আমরা চুরি করব কেন? আমাদের দেখে কি চোর মনে হয়? পাশ থেকে তায়েব বলল, আল্লাহর কসম বড় চাচা, পশ্চিম দিকে মুখ করে কইতাছি, আমি চুরি করি নাই। যদি মিথ্যা বলি তাহলে ঠাডা পড়বো। তিনজন একসাথে মাথা নেড়ে বলল, ঠিক ঠিক একদম। পেছন থেকে হামিদ আলম আর রাশেদ, আরিফ মুখ চেপে হাসছে। তাদের পাশে শুভ্র দাঁড়িয়ে মুচকে এসে তাকিয়ে আছে। কালামিয়া রেগে বলল, ওরা মিথ্যা কইতাছে, আমি নিজের চোখে দেখছি ওদের। হামিদ সাহেব চুপচাপ তাকিয়ে আছে চারজনের মুখের দিকে। হঠাৎই পেছন থেকে গম্ভীর গলায় আজমেরি বেগম বলল, স্টপ ইট কালা, মাই নাতনি গো চোর কইলে ইউরে আমি ডিস্টিং কইরা দিমু। বলে কাঁধে রাইফেল ঝুলিয়ে সামনে এসে দাঁড়ালো। সবাই থ মেরে তাকিয়ে আজমিরি বেগমের কথা শুনে। লামিয়া, মাহির, তাইব, তাইবা হাঁপ ছেড়ে বাঁচত যেন দৌড়ে গেল আজমিরি বেগমের পেছনে। আনিসুল সাহেব তাকে দেখে কিছুটা অবাক হলেন। আম্মা আবার শুরু করলে? আজ আজমিরি চোখ পাকিয়ে বলল, তুই চুপ। ওই কালা মাই হাউজে আইসা মাই নাতনি নাতি গো চোরচুন্নি কইতাছে আর ইউরা চুপ কইরা হুনতাছোস। ভেরি হ্যাড। আজমেরি বেগমের ইঞ্জুরি শুনে কালামিয়া রেগে বলল, ইউ শ্যাট আপ, ইউ নট চিটিং আমারে, আমিও ইউরে ডিস্টিং করে দিমু। কালামিয়ার মুখে ইংরেজি শুনে আজমেরি বেগম অবাক হয়ে বলল, দেহি তুই ইও ইংরেজি পারস নাকি? কালামিয়া বুক ফুলিয়ে বলল, তুমি কি ভাবছো তুমি একা ইংলিশই কইতে পারো, আমরা পারি না? কোন ক্লাস পর্যন্ত পড়ছস তুই? তোর থেকে আমি বেশি ইংরেজি পারি। আইসে হে ইংরেজি বেশি পারি, ইংলিশ ম্যাম জানি ভাবে নিজেরে। আজমেরি বেগম মুখ বাঁকিয়ে, তুই তো ইংলিশই পারসই না, কদেহি কেমনি ইংলিশ পারস তুই? কালামিয়া গলা পরিষ্কার করে বলল, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাওয়ার ওয়ার্ডার, ওইটাই আর কি। আফা আফা দা ওইটাই তোমার, লাফে ডাফে ইঁদুর খোদাই। সবাই থ মেরে তাকিয়ে রইল। আজমেরি বেগম থমথম খেয়ে দাঁড়িয়ে রইল। হাই হাই কালা, ইংরেজি পাইরা আমারে বারবার হইয়া গেলি দেহি। পিছন থেকে লামিয়া ফিসফিস করে বলল, দাদি ওই কালা তোমার থেকে না, আমি বেশি ইংরেজি শিখাবো তোমায়। ও তোমার থেকে বেশি ইংরেজি পারে না, তুমি শুধু আমাদের বাঁচাও। আজমেরি পান খাওয়া দাঁত কেলিয়ে হেসে বলল, মনে থাকে জানি। বলে রাইফেল কালামিয়ার বুকে তাক করে বলল, বহুত ইংরেজি কইছস, এখন ডিস্টিং এর লাইগা তৈরি হ। আনিসুল সাহেব এবার বেশ বিরক্ত হলো, তাই আজমেরি বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মা আপনি কি বাচ্চা? নামানো এটা কি শুরু করছেন? আজমেরি বেগম চোখ পাখি আনিসুল সাহেবের দিকে তাকিয়ে বলল, ইউ গো হর সামনে থেইকা, এই কালার বুকে ডিস্টিং কইরা বুক ফুটা কইরা দিমু আমি। কালামিয়া এবার একটু ভয় পেয়ে গেল। এই আতপাগল বুড়ি মহিলাকে দিয়ে তার কোনো ভরসা নেই, যে কোনো সময় কিছু একটা কাণ্ড ঘটিয়ে দিতে পারে, সেটা সে বেশ ভালো করেই জানে।
তাই একটু পিছিয়ে গিয়ে আনিসুল সাহেব হামিদ সাহেব আজমির সাহেবের দিকে তাকিয়ে বলল, দেখো আনিসুল, আমি মিছা কথা কই নাই। কাল রাইতে তুমি গোপোলা মাইয়ারে আমার বাড়ির সামনে পাইছিলাম। তুমি প্রমাণ চাও, কও দেখাই আমি। বলে তাইবের দিকে আঙুল তাক করে বলল, ওইটা আজমিরের পোলা না? আনিসুল সাহেব মাথা নাড়লো। তা দেখো কালামিয়া কি বলল, আজমিরের পোলা যে লুঙ্গি পরছে ওইটা আমার লুঙ্গি। কাল রাইতে আমি ওরে ধরছিলাম, পরে ও আমার লুঙ্গি ধরে টান দিছে, পরে দিশা বিশা না পাইয়া লুঙ্গি দিয়া দৌড় দিছে। কালামিয়ার কথা শুনে সবাই একসাথে তাইবের দিকে তাকালো। লামিয়া, মাহির, তাইবা রাগে কটমট চোখে তাইবের দিকে তাকালো। তাইব নাটকীয় ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলল, না, এটা মিথ্যা। তোমরা আমাকে বিশ্বাস করো, এটা আমার লুঙ্গি। আমি কালকে গুলিস্তান থেকে কিনে আনছি। পাশ থেকে মাহির গম্ভীর মুখে বলল, হ্যাঁ চাচা, আমরা তাইবের আবার সুন্নতে খাতনা করেছিলাম, তাই নতুন লুঙ্গি কিনতে গেছিলাম কালকে। তাইব রেগে গিয়ে কিছু বলতে যাবে, তার আগে লামিয়া তার পায়ে পাড়া দিয়ে কটমট করে চোখে তাকালো। মাহিরের কথা শুনে সবাই হা করে তাকিয়ে আছে। আজমেরি বেগম মাহিরের কথা বিশ্বাস করে তাড়াতাড়ি রাইফেল নামিয়ে তাইবের হাত ধরে নিজের পাশে টেনে এনে আদর ভরা গলায় বলে, ও দাতু, তুই আবার খাতনা করছিস কেন? আগের বার কি কোনো সমস্যা হয়েছিল নাকি? বলেই আজমের সাহেবের দিকে চোখ রাঙিয়ে বলল, তোর লেগে আমার নাতির এই বয়সে আবার খাতনা করন লাগে। কত কইরা কইছিলাম ওই বেটা কাটা পারবো না, কিন্তু না, তুই আমার কথা অমান্য করছস। দেখ এখন পোলাটার এই অবস্থা। আজমির সাহেব ভেবাচাকা খেয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। পেছন থেকে হামিদা, রাশেদ, আরিফ, লাহমা দাঁড়িয়ে পেট ফেটে হাসি আসছে তাদের, কিন্তু হাসতে পারছে না। শুভ্র পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হেসে চলেছে। তাইব এখন একেবারে হতবাক, কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। ঠিক তখনই আজমেরি বেগম হুট করে তাইবের লুঙ্গি ধরে বলল, দাদু ভাই, লুঙ্গি তুলতো দেখি, এবার ঠিক মতো কাটছে কিনা। বলে টান দিতে তাইব লুঙ্গি চেপে ধরে চিৎকার করে ওঠে, দাদি কি করছো, ছাড়ো লুঙ্গি, আমার তো লজ্জা আছে নাকি? আজমেরি বেগম কপাল কুঁচকে বলল, আমার কাছে কিসের লজ্জা, আয় দেখি এবার ঠিকঠাক মতো কাটছে কিনা। তাইব এবার আজমেরি বেগমের কাছ থেকে এক লাফে দূরে সরে গেল। তা দেখে আজমেরি বেগম এগিয়ে আসতে আনিসুল সাহেব বিরক্ত হয়ে বলল, আহা মা, এসব কি করছেন? দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছে নাকি? তাইব এখন বড় হয়েছে, ছাড়ুন ওকে। তারপর কালামিয়ার দিকে তাকিয়ে বলল, তোমার ভুল হচ্ছে মনে হয়, আর ও তো বলছে ওইটা কিনে এনেছে। কালামিয়া হেসে বলল, আমার ভুল হয় না আনিসুল, ওই লুঙ্গি পুরাতন। তুমি ওই লুঙ্গি চেক কইরা দেখো, ইন্দুরে কাইটা ওই লুঙ্গি ফুটা করছিল, তুমগো ভাবি সেলাই কইরা দিছে, দেখো চেক কইরা দেখো। এবার হামিদ সাহেব গম্ভীর গলায় বলল, রাশেদ, দেখ তো কালা ভাই যা বলছে সত্যি কিনা। রাশেদ গিয়ে তাইবের লুঙ্গি চেক করতে দেখে কালামিয়া যা বলছে একদম ঠিক। রাশেদ মাথা নাড়িয়ে ইশারা করে, মানে প্রমাণ মিলেছে। ব্যাস, হয়ে গেল প্রমাণ, কালামিয়া মিথ্যা বলছে। তাইবা, মাহির, লামিয়া শুকনো ঢোক গিল। পেছনে ফিরে শক্ত মোটা পেয়ারা গাছের ডালে বাড়ি এসে পড়তে চারজন পিঠে। এখানে হচ্ছে রাশেদ কালামিয়া মিথ্যা বলছে বলা হয়েছে, এখানে হচ্ছে বলা হয়েছে মিথ্যা না, এখানে সত্য বলছে, হয়তো মিথ্যা বলছে না, হয়তো বা। ও মা গো বলে চিৎকার করে উঠল। পেছন থেকে তাকিয়ে লতিফা, মনিরা, তাহমিনা বেগম হাতে মোটা মোটা পেয়ারার ডাল হাতে দাঁড়িয়ে চারপাশে চেঁচানো শব্দ শুনে তাকিয়ে দেখে বাড়ির বড় তিন বউ ডাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে বাড়ির কর্তারা কালামিয়া আর সবাইকে নিয়ে বাড়ির বাইরে চলে গেল। আজমেরি বেগম রেগে চেঁচিয়ে উঠল, খবরদার মেজ বউ, সেজ বউ, ছোট বউ, একটা বাড়ি দিছো তো খবর আছে, আর একটা বাড়ি দিলে না আমি দেখা নিমু সবাই রে, আমি এই বাড়িতে পারমাণবিক বোমা ফলাই দিমু। এই কথা শুনে কে শুনে কার কথা, আজ তিনজন মা যেন আগ্নিরূপে ধারণ করেছে। তা দেখে লামিয়া চেঁচিয়ে উঠল, মাতা রানীরা খেপে গেছে আজকে, পালা, নয়তো ওই ডান্ডা পিঠে মেরে ঠান্ডা বানিয়ে দিবে আমাদের। বলে দৌড় দিল। পেছনে মাহির, তাইবা দৌড়াচ্ছে, তাদের পিছনে লতিফা, মনিরা, তাহমিনা বেগম ডাল হাতে দৌড়াচ্ছে। আজমেরি বেগম কোমর থেকে বাঁশি বের করে পু পু করতে করতে তাদের পিছে দৌড়াচ্ছে। লতিফা বেগম চেঁচিয়ে উঠল, দাঁড়া বলছি, কিছু বলুম না, দাঁড়া। লামিয়া দৌড়াতে দৌড়াতে চেঁচালো, সাপের কাছে যেয়ে বলবো ছবল দাও, দাও ছবল দাও, তাই না? আমি এ কথা বিশ্বাস করি না।
এদিকে তাহমিনা বেগম বেশ বিরক্ত হয়। দুই সন্তানকে নিয়ে সে কোনো দিকে কিছু বুঝে উঠতে পারে না। একজন উত্তরে গেলে আরেকজন দক্ষিণে চলে যায়। তাহমিনা বেগম হাঁপাতে হাঁপাতে বলল, তোরা একদিকে দৌড়া, আমি আরেকদিকে দৌড়াচ্ছি। আমি হাঁপানির মানুষ, দৌড়াতে পারি না। তাই বাবার মায়ের ভক্ত, মায়ের কষ্ট সহ্য হয় না তার, তাই দৌড়ে এসে মায়ের কাছে ধরা দিল। মা, কি হয়েছে? বসো, কষ্ট হচ্ছে? তাহমিনা বেগম সোজা তায়েবকে তাকিয়ে রইল ছেলের মুখে। তায়েবকে দেখে তায়েবাও দৌড়ে এসে বলল, বেশি কষ্ট হচ্ছে তোমার? তাহমিনা বেগম শীতল দৃষ্টিতে দুই ছেলে মেয়ের দিকে তাকিয়ে আস্তে করে পা থেকে জুতা খুলে পেটাতে শুরু করলো। মাহির দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। মনিরা বেগম ঝট করে ধরে ফেললেন। মাহির মিষ্টি মুখে বলল, মা, এবারের মতো ছেড়ে দাও, ভুল হয়ে গেছে। মনিরা বেগম হেসে বলল, কয়েকবার মাফ চাইছো? 1000 বার মা। তাই বলতেই 1000 বারের মতো আবারও ভুল করেছো কেন? বলেই ঝাড়ু হাতে নিয়ে পিটাতে শুরু করলো তাকে। এদিকে লামিয়া দৌড়াতে দৌড়াতে শুভ্রের সঙ্গে ধাক্কা খেয়ে প্রায় পড়েতেই যাচ্ছিল। শুভ্র দ্রুত হাত বাড়িয়ে ধরে ফেললো। লামিয়া চোখ তুলে তাকাতে দেখে শুভ্রের কপালে ব্যান্ডেজ, মুখ ফুলে আছে তার। শুভ্র বাঁকা এসে তাকিয়ে আছে লামিয়ার দিকে। তা দেখে লামিয়া ভুরু কুঁচকে কিছু বলার আগে ধাম জুতোর বাড়ি এসে লামিয়ার পিঠে। লামিয়া চিৎকার দিয়ে ছিটকে যায় আর লতিফা বেগম ধরে ফেলে তাকে। ধাম ধুপ করে কিল বসাতে থাকে তার পিঠে। বাড়ির 3 বউ একসাথে অগ্নিরূপ ধারণ করেছে, কেউ ফেরাতে পারছে না। ঠিক তখনই গেট থেকে দিয়ে বাড়ির কর্তারা প্রবেশ করলো। সব দেখে দৌড়ে এসে সবাইকে থামালো। আজমেরি বেগম সেই সাথে বাঁশিতে পুত পুত শব্দ করতেই মাথা ধরিয়ে ফেলেছে। আনিসুল সাহেব রেগে গিয়ে আজমেরি বেগমকে ধমকে দিয়ে সবাইকে ঘরে পাঠালেন। তায়েবা, মাহির, লামিয়া 4 জনকে নিয়ে ভেতরে ঢুকে গেল। শুভ্র সব দেখে মুচকে এসে ভিডিওগুলো কাউকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে শান্তভাবে বাড়ির ভেতরে চলে গেল।